হওয়ার জন্য আমার প্রকাশ করছি। আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছে দানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন হারুনুর রশিদ। নরসিংদীতে যারা রাজনীতি করেন ঐতিহ্যবাহী পরিবারের সদস্য। আমরা জানি তার বাবা নরসিংদী থেকে 4বার এমপি হয়েছিলেন। শামসুদ্দিন আহমেদ এসআরকে জ্যেষ্ঠ পুত্র। তিনি এর আগেও একবার নির্বাচন করেছিলেন। এবার দানের শীষ প্রতীক নিয়ে আবারও নির্বাচন করছেন মেয়র পদে। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস। তিনিও রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা পরপর বেশ কয়েকবার চেয়ারম্যান ছিলেন। এসএম কায়ুম, তিনি প্রার্থী আমি বলবো না, আমি বলবো যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মাঠে আছেন। আমাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী যেন আমজদ হোসেন বাচ্চু ভাই, কিন্তু ইতিমধ্যে তিনি এখনো পৌঁছেনি। আমরা আশা করছি যে অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের সাথে তিনি যোগ দেবেন। আমি আজকে আমার সাথে যারা উপস্থিত আছেন আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, তিনি কাজ করেন 21 টেলিভিশনে, জনাব মাখন দাস। এর পাশে আছেন নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বাবু নিবারণ রায়। পাশে আছেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। ডান পাশে আছেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এবং কোষাধ্যক্ষ আমাদের নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তিনি দানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন হারুনুর রশিদ। আমার সামনে থেকে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি নরসিংদী মাঠে চষে বেড়াচ্ছেন। মোবাইল ফোন প্রতীক নিয়ে এসএম কায়ুম আছেন। গণিতের অধ্যাপক মডেল কলেজের অধ্যাপক মহসিন শিকদার। আছেন নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আসাদুল হক পলাশ, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বিপ্লব ভাই, আমার বন্ধু জয়নাল, তুফাজ্জল হোসেন এবং নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব সেলিম মিয়া। আমরা প্রথমেই আজকের বিষয়টি একটু পরিষ্কার করতে চাই। নরসিংদীর মানুষের মনে নানা শঙ্কা, ফেসবুক খুললেই দেখা যায় নানা বিতর্ক জুড়ে দিচ্ছে নিজেদের মধ্যে নিজেরাই। কিন্তু আমরা এই শঙ্কা দূর করার জন্য আজকে আমরা এখানে বসেছি। আমরা প্রার্থীদের কাছে জানতে চাইব এই নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। আমি প্রথমেই নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু নিবারণ রায়কে বলবো আপনার এই নির্বাচন নিয়ে ভাবনা কি, এবং যে দুই প্রার্থী আমাদের মধ্যে আছেন তাদের কাছ থেকে আপনি কি জানতে চান। বাবু নিবারণ রায়। আমাদের সুষ্ঠু নির্বাচন চাই কৃষক উপস্থিত হয়েছেন। আমাদের আসন্ন পৌরসভা নির্বাচনে দুজন এক প্রার্থী দুজনেই আমাদের উপস্থিত। তাদেরকে আমরা প্রথমে স্বাগত জানাচ্ছি। তারা আমাদের আহ্বানে সারা দিয়ে উপস্থিত হয়েছে। আসন্ন নির্বাচনের অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ আমরা চাই। এই লক্ষ্যে আমরা এখন করেছি আমাদের আহ্বানে সারা দিয়ে আরো প্রার্থী আছেন, হয়তো ওনারা আসবেন আমরা আশা করি। আমার বক্তব্য যে নির্বাচনে যে সংখ্যা, জনগণের যে সংখ্যা, একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষিতে আমাদের প্রার্থীদের ভূমিকা কি হবে, তারা সংখ্যা দূর করার ব্যাপারে ওনাদের কি ভূমিকা, ওনারা কি ভূমিকা কাটিয়ে উঠতে পারবেন বা ওনারা এই ব্যাপারে প্রথমে আমাদের আমি
অ্যাসেম্বলির মধ্যে অনুরোধ করবো এবং এইভাবে কিছু ধন্যবাদ দাদা। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই নরসিংদী সমাজের বিবেক বলে আমরা যাদেরকে চিনি, আমাদের সাংবাদিক ভাইয়েরা, ওনাদের মধ্যে প্রবৃত্তম সাংবাদিক নরসিংদী ইসলামের সভাপতি জনাব নির্মাণদার সহ এখানে আমার শ্রদ্ধেয় ইসলামের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় সহ ইসলামের নির্বাচিত নেতৃবৃন্দ আছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে এই সুন্দর এবং সময় উপযোগী আয়োজন করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংদীবাসীর পক্ষ থেকে এবং নরসিংদী পৌরসভার সহ আমার আজকে যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি সুষ্ঠু নির্বাচন চাই। আজকে নরসিংদী পৌরসভায় সারা বাংলাদেশে নরসিংদী পৌরসভায় এটা কোটি ডলারের বা মিলিয়ন ডলারের প্রশ্ন বলা যায়। একটি সুষ্ঠু নির্বাচন নরসিংদীতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী আমার নেত্রী জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে উনি বদ্ধপরিকর একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং বিভিন্ন আমার দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ফোরামে বিভিন্ন সংস্থার সাথে কথা বলে আমি যেটা নিশ্চিত হয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, ওনারা সকলে আমাকে অবহিত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অবাধ নির্বাচন উপহার দেয়া স্থানীয় প্রতিটি নির্বাচন, সেখানে কোনো নির্দিষ্ট প্রার্থীকে জনগণ ভোট না দিলে জোর করে পাশ করাতে হবে এরকম কোনো নির্দেশনা প্রশাসনের কোনো লেভেলে সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু নরসিংদীর মানুষের যেটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন গণসংযোগ করে আমি যেখানে সালাম দিই যে কোনো প্রয়াসের ভোটার মুরব্বী আমরা বুঝতে পেরেছি যে নির্বাচনের যে সংখ্যা নাই অবশ্যই সংখ্যা আছে। 38 সেকেন্ড আমি জানি না এত সময় কম, আমাকে একটু সময় বলে দিলে ভালো হবে। মূল কথাটা বলছি, সকলের একটা প্রশ্ন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আমরা কেন্দ্রে যাইতে পারবো কিনা, কেন্দ্রে গেলে ভোট দিতে পারবো কিনা, অথবা ভোট দিলে আপনি রক্ষা করতে পারবেন কিনা। এই প্রশ্নটি কিন্তু আমি ভোট যাওয়ার আগে প্রত্যেকের মুখোমুখি হতে হচ্ছে এবং আমি কিন্তু বিব্রত হচ্ছি। সঠিক উত্তর দিতে পারছি কিনা জানি না, কোনো না কোনো উত্তর তো দিতে হয়। ওনাদেরকে আশ্বস্ত করি, মাননীয় প্রধানমন্ত্রী ট্রাভেল দিয়ে বলি যে আপনারা কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ঐক্যবদ্ধভাবে নরসিংদীর যিনি মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বিরু সাহেব, যিনি আমাদের সকলের নরসিংদীবাসীর অভিভাবক, অত্যন্ত সৎ মানুষ, ওনার কাছে এবং নরসিংদীর শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় এবং শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়, ওনাদের কাছে আমাদের সকলের নরসিংদীবাসীর পক্ষ থেকে আবেদন থাকবে আমরা একটি সুন্দর উৎসব মুখর পরিবেশে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন চাই। ফলাফল যাই হোক আমরা ইনশাআল্লাহ মেনে নিব। ধন্যবাদ। আমি ঠিক একই প্রশ্নের উত্তর হারুনের কাছে জানবো। ধন্যবাদ। আমাদের নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার আরেক প্রার্থী ভাই সহ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং এখান থেকে যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নির্বাচন প্রশ্নে আজকে আলোচনাটা হয়েছে সুষ্ঠু নির্বাচন চাই। এটা একটা সুন্দর আয়োজন, ইতিপূর্বে এমন আয়োজন হয়েছে বলে আমার খুব একটা জানা নেই। আমি সুষ্ঠু নির্বাচন চাই, ব্যক্তিগতভাবে আমি প্রার্থী হিসাবে সুষ্ঠু নির্বাচন চাই এবং আমি আশাও করছি, মনেও করছি একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অতীতের বিভিন্ন ঘটনা থেকে হয়তো কিছুটা আশঙ্কা কাজ করে, এটা অতীতের ঘটনা, কিন্তু এমনটা এবার আমি মনে করছি না। আমি মনে করছি
নরসিংদীর যে প্রশাসন, তিনিরা আমাদের অভিভাবক। একটা সন্তানের প্রতি যে আচরণ করে, আমাদের প্রতি সেই আচরণ করবে, সেটি আমি প্রত্যাশা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু আপনাদের সাংবাদিক ভাইদের পরিবারের একজন সদস্য, আমি আশা করব সকলের সম্মিলিত প্রয়াসে, প্রচেষ্টায় একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের বিশেষ ভূমিকা থাকবে। সেইখানে যিনি নির্বাচিত হন, জনগণ যাকে গ্রহণ করে, আমরা তাকেই মেনে নিব। আপনারা ইতিমধ্যেই আমার বিভিন্ন নির্বাচনী বক্তব্য আপনারা শুনেছেন। আমি বারবার বলেছি যে আমরা একই পরিবারের সন্তান। ছোট্ট একটা পৌরসভা, রাত্র পোহালেই আমার সাথে আমার ছোট ভাই কায়ুমের দেখা হবে, আমার আরেক বন্ধু বাচ্চু তার সাথে আমার দেখা হবে। সুতরাং নির্বাচন তো আর মাত্র 8-9 দিনের ব্যাপার। সেইখানে আমাদের মধ্যে যেন কোনো রকম ভুল বোঝাবুঝি না থাকে এবং থাকাটা উচিত না। আমি বলবো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমার যারা প্রতিপক্ষ প্রার্থী আছেন, তিনিরাও একটা বিশেষ ভূমিকা রাখবেন। আমি মানসিকভাবে অত্যন্ত কি প্রকৃতির লোক আপনারা জানেন। আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং এটাই আশা করছি যে আমাদের যে অভিভাবক প্রশাসন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এবার উপহার দিবে, এটি আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নটি বলুন। আসন্ন পৌরসভা নির্বাচন ইসলাম আয়োজিত আলোচনা সভা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার প্রশ্ন এস.এম. কাইয়ুম সাহেবের কাছে, আপনি তো পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র হিসেবে নির্বাচন করছেন, এতে আপনার প্রার্থী কোনো চাপ উপভোগ করেন কিনা? ধন্যবাদ সদ্যবিদিতা। আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি উল্লেখযোগ্য কোনো চাপ আমার দল বা অন্য কোনো ইয়ে থেকে আমি অনুমতি করছি না। বরঞ্চ নির্বাচন করার জন্য আমরা মনোনয়ন চেয়েছিলাম দলীয় প্রতীকে আওয়ামী লীগের 6-7 জন। আমরা সকলেই ওখানে একজন ছাড়া সবাই দীর্ঘদিনের পরিচিত আওয়ামী লীগার, পারিবারিকভাবে এবং নিজের ব্যক্তিগত দীর্ঘদিনের আওয়ামী লীগের ক্যারিয়ার। যখন বিপত্তিটা হলো, যখন বর্তমান মেয়র যিনি ওনাকেই নেত্রী মনোনয়ন দেননি ওনার বিভিন্ন অপকর্মের কারণে, তখন অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলো। উনিও আওয়ামী লীগের পরিবারের সন্তান। তার বড় ভাই 2 বার নরসিংদীর চেয়ারম্যান ছিল আব্দুল মতিন সরকার। তারপর ওনাকে পরিবর্তন করে যাকে দেওয়া হলো জনাব আমজাদ হোসেন বাচ্চু, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। ব্যক্তিগতভাবে আমি ওনাকে ভালোবাসি, কিন্তু আমার আপত্তির জায়গাটা ওখানে উনি অন্য দল থেকে আগত একজন হাইব্রিড আওয়ামী লীগার। ওনার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ওই অর্থে নাই। উনি একজন জনবিচ্ছিন্ন মানুষ। ব্যক্তিগতভাবে উনি খারাপ মানুষ আমি কখনোই বলছিলাম, এখনো বললে মিথ্যা বলা হবে। বাট রাজনৈতিকভাবে উনি জনবিচ্ছিন্ন মানুষ। উনি রাজনৈতিকভাবে একজন আওয়ামী লীগের রাজনীতি আমরা একসাথে করি। আচ্ছা, প্রাসঙ্গিক তারপর তো একটা কথা চলে আসে, আমি দেখা দিচ্ছি কেন আমরা ইলেকশন করছি। তো বাচ্চু ভাই প্রার্থী হওয়ার পরে নরসিংদীর আওয়ামী লীগের যারা থেকে 75-এর পরের যারা আওয়ামী লীগ, 2001 থেকে 2008-এর যারা আওয়ামী লীগ যারা জীবন বাঁচিয়ে রেখেছেন, ওনারা প্রত্যেকে চাপ ছিল আমার উপরে, তৃণমূলের নেতা কর্মীদের চাপ ছিল আমার উপরে, যে যাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে সে জিততে পারবে না, প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না। ইভেন এটা যেটা লজ্জাজনক কথা, আমি নৌকার বিরুদ্ধে বলা আমার জন্য কঠিন। বাচ্চু সাহেবের জামানত বাজেয়াপ্ত হবে, আমাদের নেতাদের কথা। সেই কারণে তোমাকে ইলেকশন করতে হবে। ওনাদের বাসায় স্বতন্ত্র বা বিদ্রোহী যাই বলি, এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু আমি নির্বাচন করতে রাজি হয়েছি, নির্বাচনী মাঠে নেমেছি। সেখানে চাপটা ছিল আমার উপরে নির্বাচন করার জন্য। আজকে আমি নির্বাচন করছি এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার
বয়স অল্প, তারপরেও আমার রাজনৈতিক ক্যারিয়ার আওয়ামী লীগের 30 বছর, ছাত্রলীগের স্কুল, কলেজ, বিদ্যালয় এবং আজকে আমি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করছি আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মনোভাব রক্ষার জন্য এবং আওয়ামী লীগে আজকে যারা হাইব্রিড আওয়ামী লীগ নানানভাবে নানান কৌশলে তারা মনোনয়ন নিয়ে এসেছে, তাদের দ্বারা নৌকার যে ভরাডুবি আমরা দেখতে পাচ্ছি। আজকে নরসিংদীর মানুষ বাচ্চু সাহেবকে প্রত্যাখ্যান করেছে। আমি বলবো নৌকাকে প্রত্যাখ্যান করেনি, কারণ নরসিংদী পৌরসভায় নরসিংদী সদর উপজেলাটা সবসময় বিএনপি অধ্যুষিত ছিল, এটা সত্য। গত 3 টার্ম যাবৎ আমাদের নজরুল ইসলাম হিরু ভাই নৌকা প্রতীকে এমপি হচ্ছেন, তার আগে টানা দীর্ঘ সময় আমরা পাইনি। নরসিংদী পৌরসভার ইতিহাসটা ভিন্ন, এখানে আওয়ামী লীগের আধিক্য সবসময় বেশি, কিন্তু এইবার নরসিংদীর মানুষ কিন্তু ভোট দিবে না। নৌকাকে প্রত্যাখ্যান করেনি, প্রত্যাখ্যান করেছে নৌকা প্রতীক যাকে দেওয়া হয়েছে আমজাদ হোসেন বাচ্চু, তাকে প্রত্যাখ্যান করেছে। আর আমার দলের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ নেতা কর্মীদের মনের ইচ্ছা পূরণ করার জন্যই কিন্তু আমি আজকে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার বিশ্বাস আওয়ামী লীগের আছেন। এবং আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাচ্ছি, যারা আওয়ামী লীগ করে তারা নৌকাকে ভোট না দিয়ে কেন মোবাইলকে ভোট দেবে? নৌকাকে ভোট না দিয়ে মোবাইলকে এজন্য দিবে কারণ বাচ্চু সাহেব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, বা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে উনি নৌকার জন্য বা আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর জন্য একটা উদাহরণ নাই যেটা উনি বলতে পারবে আমার এই কামটুকু সব আমি আওয়ামী লীগের জন্য করেছি। ওনার জীবনে উনি কোনোদিন আওয়ামী লীগের জন্য একটি মামলা খান নাই। বিরোধী দলের আমলে হরতাল মিছিল মিটিংয়ে আমরা জীবন বাজি রেখেছি, উনি কখনো সেই মিছিলে ছিলেন না। ওনার জীবনে উনি বড় আওয়ামী লীগের পদ পেয়েছেন, ওনার গ্রাম নাগরিকান্দি থেকে আওয়ামী লীগের সরকারি দলের সময়ও, বিরোধী দলের সময় তো নাই, উনি নিজেও ছিলেন না, সরকারি দলের সময় 10টা লোক দিয়ে কোনোদিন উনি আওয়ামী লীগের মিছিলে এসেছেন আমি দেখি নাই। এবং উনি সবসময় একা চলাফেরা করে, উনি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করেন, আওয়ামী লীগের প্রোগ্রামে মঞ্চে বসেন, বা কর্মী নিয়ে মিছিল নিয়ে কখনো আসেন না। জীবনে কোনোদিন জেল কাটেন নাই। 1/11 2001 থেকে 2006 আওয়ামী লীগের জন্য একদিন একটা পুলিশের বাড়ি খান নাই। আওয়ামী লীগের কোন নেতা কর্মীর বিপদে উনি জীবনে কোনোদিন পাশে দাঁড়াইছেন এরকম ইতিহাস নাই। আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য কোনোদিন উনি জীবন বাজি রাখা দূরের কথা, রিক্সি কোনো কাজে গেছেন সেখানে আমরা দেখতাম, অন্তত এরকম নজির নাই। এই কারণে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর ওনার উপরে আস্থা নাই। একটা দুর্নীতিবাজ এবং একটি লুটেরা চক্র যারা হাইব্রিড আওয়ামী লীগের ওই চক্র ছাড়া বাচ্চু সাহেবের পাশে আসলে আওয়ামী লীগের কেউ নাই। যেই কারণে আওয়ামী লীগের লোকরা মানুষকে ধরে রাখার জন্য আমাকে বলে দেন, আওয়ামী লীগের লোকদের একজন অকৃত্রিম বন্ধুকে পাশে রাখা। চলে আসছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক প্রতিনিধি যারা আসাদুজ্জামান রিপনের কাছে। আসাদুজ্জামান রিপন, তোমার এই নির্বাচন নিয়ে তুমি অনেক রিপোর্ট করেছ, তোমার এই নির্বাচন নিয়ে তোমার ভাবনা কি? এই প্রার্থীদের কাছে তোমার চাওয়ার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আসলে এটা প্রত্যেকটা নাগরিক এবং প্রার্থী সকলেই আসলে প্রত্যাশা। তো সেক্ষেত্রে এই চাওয়াটা কমন সবাই। আমার একটি প্রশ্ন, আমি এখানে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আমি তার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। তিনি বলেছেন তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক, আর আমরা এর আগে জানতাম যে তিনি বহিষ্কৃত। আসলে কি আপনি এখনো পদে আছেন না বহিষ্কৃত, সে বিষয়টা একটু খোলাসা করবেন। আর আপনার বোধ সম্ভবত একটু অভিযোগ আছে যে আপনার ক্যাম্প ভাঙচুর সহ বিভিন্ন ধরনের করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা কোনো অভিযোগ করছেন কিনা, এবং সেই ক্ষেত্রে প্রশাসন আপনাদেরকে কিরকম সহযোগিতা করছে। আর বিএনপি প্রার্থীর কাছে আমার একটা প্রশ্ন, সেটি হলো যে এখন এইবার এই নরসিংদী পৌর নির্বাচনে সময়গুলিতে নরসিংদী পৌর নির্বাচনে নরসিংদী পৌরসভার মেয়র যারা ছিলেন তারা সবাই ছিলেন আওয়ামী লীগ মনোনীত। এখানে আপনাদের বিএনপি প্রার্থী হিসেবে আপনি কেমন সাড়া পাচ্ছেন, আর আপনি কেন মনে করেন যে আপনাকে নরসিংদী পৌরবাসী বিজয়ী করবে? ধন্যবাদ দীপক ভাইকে অনেক সুন্দর এবং প্রাথমিক প্রশ্ন করার জন্য। আমি জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছি কিনা এটার ব্যাখ্যা দিতে গিয়ে আমি 2 জন মানুষের ব্যাপারে দিচ্ছি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, তার আগে একটা কথা বলিনি, আমি গতবার যখন নির্বাচন করেছি আমি দল থেকে মনোনয়ন চাই, আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইনি।
আমি তখন আওয়ামী লীগ আমার কোনো পদও ছিল না, আমি তখন সাবেক ছাত্র নেতা। আমি নির্বাচন চলাকালীন নির্বাচনের শেষের দিকে যারা আওয়ামী লীগের কমিটি অনুমোদন হয়ে আসছে ওই কমিটির আমি শিক্ষা বিষয়ক সম্পাদক। আমি যেহেতু দল থেকে মনোনয়ন চাইনি, দল থেকে মনোনয়ন না চাওয়ার কারণে এখানে আমি দলের মনোনয়ন বোর্ডে আমি অন্তর্ভুক্ত নই, যে কারণে দলের মনোনয়ন বোর্ড আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না। গতবার সৈয়দ আশরাফ ভাই আমাকে একটা শোকজ নোটিশ শুরু দিয়েছিল যখন উনি দলের সাধারণ সম্পাদক আমাদের প্রয়াত সৈয়দ আশরাফ ভাই। সেই চিঠিতে উনি লিখেছিলেন, আপনি দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন, আপনাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না এই মর্মে জবাব দেওয়ার জন্য। সেখানে উত্তরটা ছিল আমার যে আমি দলের মনোনয়ন বোর্ডের কাছে প্রার্থী হিসেবে দলীয় প্রার্থী বা মনোনয়নের জন্য আমি আবেদনই করিনি। যেহেতু আমি আবেদন করিনি, আমি আমাকে বহিষ্কার করার সুযোগ নেই, আওয়ামী লীগ আমার কোনো পদে নেই এবং মনোনয়ন বোর্ড আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এবং এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ স্বীকৃতি দিয়েছে যে তুমি বিদ্রোহী প্রার্থী না, তুমি গতবার ছিল স্বতন্ত্র প্রার্থী, এইবার আমাকে বলতে পারবে বিদ্রোহী প্রার্থী, কারণ আমি মনোনয়ন বোর্ডের কাছে আবেদন করেছি। আর শপথে আছে কিনা এটা আমি এটা নিয়ে তর্ক বিতর্ক ছিল। আমার মাননীয় জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামী লীগের মিটিং এর উল্লেখ দিয়েছেন সংগঠনতন্ত্রে এই ধারায় কায়ুম শপথে বহাল আছে। এটা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় তখনকার সহ আরো অনেকে এটার বিরোধিতা করেছে। তখন এটা কেন্দ্রে গেল, আমি দুজন মানুষের রেফারেন্স দিচ্ছি, আপনারা কষ্ট করে করবেন, প্রয়োজনে যাচাই করবেন। তখনকার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব নভেল ভাই। নভেল ভাইয়ের কাছে আমি শিক্ষা মন্ত্রণালয়ে গেলাম, গিয়ে ওনার কাছে জানতে চাইলাম যে আমার দলীয় পদ আমি আছি কি না, এটা একটা ব্যাখ্যা প্রয়োজন। উনি তাৎক্ষণিক ফোন করলেন হিরু ভাই। উনি হিরু ভাই তখন দলের সভাপতি, ওনাকে বলেছেন কাইয়ুম ইলেকশন করেছেন এবং নেত্রী 2017 সালে কেন্দ্রীয় কাউন্সিলের আগে সকল বহিষ্কৃত যারা তাদেরকে মাফ করে দিয়েছিল। আর কাইয়ুমকে তো আমরা বহিষ্কার করিনি, আশরাফ ভাই একটা শোকজ নোটিশ শুরু দিয়েছিল। তো সেই কারণ হিরু ভাই, হিরু চাচা, উনি হিরু চাচা বলছিলেন হিরু ভাইকে, তো বললো যে কাইয়ুম শপথে বহাল আছে। তারপর আমি অনুরোধ করলাম যে আপনি যারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিন বিয়া সাহেবকে বলে দেন, এবং মতিন বিয়া সাহেবকে বলে দিলেন। পরবর্তীতে বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি, আমাদের শ্রদ্ধেয় নেতা, ওনার সাথে সর্বশেষ আমরা যেদিন দেখা করেছি, আমার সাথে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম ভাই, জেলা আওয়ামী লীগের সদস্য এবং আমাদের প্রবীণ নেতা মুমতাজউদ্দিন ভুইয়া সাহেব সহ আমরা 3 জন প্রার্থী তখনকার রিপন সরকার, মুমতাজ ভুইয়া, আমরা বেশ 5-7 জন ছিলাম এবং মাধবদীর মোশাররফ হোসেন মানিক ভাইও ছিল ওখানে বসা, ওনারা গিয়েছেন এবং শিশির ভাই। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললো তুমি যেহেতু 2018-তে করছো ইলেকশন না 2015, আমি বললাম 15-তে। তখন উনি বললো তাহলে তুমি কমা পেয়ে গেছো, তুমি শপথে বহাল আছো, তুমি হিরু ভাই সভাপতি থাকাকালীন আমার কাছে চিঠি নিয়ে গেলে না কেন, তুমি শপথে বহাল আছো। সেটা আমার ভুল ছিল। এই হলো 2 জন সাংগঠনিক সম্পাদকের দুইজন সাংগঠনিক সম্পাদকের মতামত। আমি শপথে জেলা আওয়ামী লীগের শপথে বহাল। আরেকটি প্রশ্ন করেছি, আর আরেকটি প্রশ্ন ছিল ক্যাম্প ভাঙচুর এবং পোস্টার। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। আমি দলের জন্য এবং এই নৌকার জন্য আমার জীবনে একবার রায়পুরাতে রাজুভাই নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে নরসিংদীর মানুষ খবর পেয়েছিল আমি একে মেরে ফেলছি, ইন্টারনেটে অনেকেই পড়ছে। নৌকার বিরুদ্ধে কথা বলাটা আমাদের পক্ষে মোটেও সহজ না এবং বলতে পারি না। মাত্র আমরা ব্যক্তি বাচ্চা সাহেবের কথা বলি, তারা মাঠে আজকে তাদের যখন দেখতে পাচ্ছে তাদের ভোট নাই, ক্যাম্পে ওনাদের লোক নাই, গাড়িতে লোক নাই, মিছিলে লোক নাই, আপনার গণসংযোগে লোক নাই, ওনারা বেপরোয়া আচরণ করতেছে। প্রথম দিন থেকেই কিন্তু ওনারা আমার পোস্টার সারা রাত ব্যাপী পোস্টার কাটে। আমার গতকালকে আগের রাতে 3টা ক্যাম্প ভাঙচুর করেছে, একটা আপনার মঞ্জুকলা ব্রাহ্মণদি, একটা ব্রাহ্মণদি মুড়ে, আর একটা হচ্ছে গিয়ে আপনার ভেলানগরে। আর আজকে গতকালকে রাতে 3টা ক্যাম্প ভাঙচুর করেছে, একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। একটা সাটিপাড়ায়, আর একটা ভেলানগরে, আর একটা হচ্ছে গিয়ে জবা ট্যাক্স, এরকম করতেছে ক্যাম্প ভাঙছে। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো তারা আমাদের প্রতি ওয়ার্ডে প্রতি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমাদের যারা নেতা কর্মী তাদেরকে পিস্তল থেকে তারা কিন্তু পিস্তল দেখিয়ে দেখিয়ে প্রকাশ্যে তারা কিন্তু আমাদের নেতা কর্মীকে হুমকি দিচ্ছে, মোবাইল যারা করবে হাতকে আপনাকে কেটে ফেলবে, দর্শকটি থেকে উৎখাত করে দেবে। গতকালকে সর্বশেষ এগুলো তো বলেছি, হ্যাঁ, কিন্তু আমাদের জানতে চাওয়া প্রশাসনিক ভাবে কোন সহায়তা
প্রশাসন আর গতকালকে ঘটনাটা না বললেই নয়, গতকালকে সাজিপাড়ায় শিববাগের কিছু ছেলে, কি নাম যেন, আপনারা জেনে থাকবেন, অবশ্যই অবগত আছে, নরসিংদীর এক শীর্ষ সন্ত্রাসী, যুবদলের শীর্ষ সন্ত্রাসী ছিল শফিক ক্রসফায়ারে নিহত হয়েছে। সে ছিল মেয়র কামরুজ্জামান কামরুল সাহেবের ডান হাত, তাকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সে পিস্তল ঠেকাতো। সেই শফিকের ঘনিষ্ঠ সহযোগী এবং শফিকের ডান হাত দিনার আমাদের পোস্টার কেটে কেটে প্লাস দিয়ে গোলা কেটে কেটে যে আমাদের ফেস্টুন গুলা কেটে কেটে সে তাদের বাচ্চু ভাইয়ের ফেস্টুন লাগাচ্ছিল। আমার তিনজন কর্মী রিক্সাকে চোয়ালা থেকে সানিপাড়া তারা দেখার পরে প্রতিবাদ করার পরে বাধা দিছে। তখন তারা ছিল 10-15 জন, আমার লোক ছিল 3 জন, তাদেরকে গুরুতর পিটায় গুরুতর আহত করছে। তারপর আমাদের লোকজন দৌড়ায় গেল। আপনার সাথে আমি আরেকটা কথা শেয়ার করি যে আপনি এই পর্যন্ত যাদের কথা বললেন যে আপনার শেয়ার নিয়েছে, আপনার পোস্টার ছিঁড়েছে, আপনার বিভিন্ন কর্মীদের উপর হামলা করেছে, সব কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনাদের যে যারা আছে হয়তো এই পার্টিটা আমরা অনুমান করতে পেরেছি, কিন্তু আপনার কি ধারণা যে আপনার সামনে যে ধানের শীষ পার্টি বসে আছে তার দ্বারা কোনো আপনার ক্যাম্প ভাঙচুর ক্ষতি এই ধরনের কোনো কিছু হয়েছে? না, এরকম কিছু হয়নি। কারণ কারা পোস্টার ছিটছে আমরা সাথে সাথে কিছু খবর পাই, পরের দিন নাম পাই, এবং আমরা প্রথমে একটা দরখাস্ত পাঠালাম পোস্টার ছিঁড়ার পরে নির্বাচন কমিশনে। সত্য মিথ্যা আমি শতভাগ কনফার্ম না, কারণ এখন পর্যন্ত এটা নিয়ে অফিসার সাহেবের সাথে কথা হয়নি। উনি আমি যাকে দিয়ে পাঠিয়েছি বললো যে স্পেসিফিক নাম না দিলে আমরা কার বিরুদ্ধে অ্যাকশন নিব। তখন আমি নাম সংগ্রহ করে নাম দিয়ে আবার অভিযোগ করার পরে অভিযোগ করে কি রাখছে, অভিযোগ করে রাখছে। হ্যাঁ, আমি আশা করছি ওনারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু কালকের যে ঘটনাটা সবচেয়ে বড়, পোস্টার ছিল, ক্যাম্প ছিল, এটা আমার আরেকটু পয়সা খরচ করে না ক্যাম্প করে নিব, পোস্টার করে ফেলবো। মানুষকে যখন আহত করে, আমরা মূলত আমাদের জানতে চাওয়া প্রশাসন কি করেছে, প্রশাসনের কাছে কোনো সহায়তা চাওয়া হয়েছে কিনা, প্রশাসনের সহযোগিতাটা চেয়েছি, সহযোগিতা আমরা চেয়েছি। আপনার কালকে যে ছেলেগুলাকে মেরেছে, আগের অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে সবগুলো যথাসময়ে উপস্থাপন করেছি, এবং গতকাল যে ঘটনা ঘটেছে এটা 3 জন লোকই সদর হসপিটালে ভর্তি আছে, নুরুল ইসলাম, ইসমাইল এবং দুলা। আপনারা যদি কেউ সুযোগ পান আপনারা সদর হসপিটালে গিয়ে ওনাদের দেখে আসতে পারেন, কিছু খবর দিতে পারেন। ওই 3 জনের ব্যাপারে আমি গতকাল রাতে সদর থানার ওসি মহোদয় জনাব বিপ্লব কুমার দত্ত চৌধুরী, ওনাকে আমি ফোন দিয়েছি, দাদা আমার 3 জন লোক আহত হয়েছে, আপনি হসপিটালে লোক পাঠান। কোনো পুলিশ হতে যায়নি। তারপরে আমি রাতে মামলা নেওয়ার জন্য ওনাকে ফোন দিয়েছি যে মামলা পাঠাচ্ছি, আপনি মামলাটা এজাহার হিসেবে গ্রহণ করেন। উনি আমাকে উত্তর দিলেন উনি মামলা নেবে না, এরকম কোনো কথা বলেননি। বাট উনি উত্তর দিয়েছেন কায়ুম ভাই এরাও কিন্তু একটা দরখাস্ত দিয়ে গেছে। তখন আমি বললাম যে ভাই আমার লোক তারা কেন দরখাস্ত দিয়ে যাবে, এবং এখনো পর্যন্ত মামলা এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। আমরা যদি একটু হারুন ভাইয়ের কাছে যাই, হারুন ভাইয়ের কাছে আমরা শুনতে যাবো যে হারুন ভাই কায়ুমের মতো এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছে কিনা, হয়ে থাকলে যদি আমাদের জানাতে। আমি জয়ের ব্যাপারে মোটামুটি আশাবাদ। আল্লাহ পাক সহায় থাকলে আগামী 14 ফেব্রুয়ারি আমার জয় নিশ্চিত করবে জনগণ। আপনারা যারা আছেন, সাংবাদিক ভাইরা, সুশীল সমাজের ভাইয়েরা, আমার মুখের কথা না, পৌর এলাকার সমস্ত এরিয়াতে ঘুরেন, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন জনগণ কি চায়। আর আমি যেহেতু আপনাদের সাথে জড়িত আছি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি জড়িত আছি। আমার একটা একাডেমি আছে, সাংস্কৃতিক একাডেমি, আমি ওই একাডেমিরও সভাপতি, নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি, ডায়াবেটিক সমিতির সাংগঠনিক সম্পাদক। আমার একটা ছোট জিম আছে, আমি বডি ফুয়েল জিমেরও সভাপতি। বিভিন্ন সামাজিক কাজে আমি যেহেতু জড়িত থাকি, সেই কারণে আমি এটা মনে করি যে আমার পাশে যারা সুশীল সমাজ আছে এবং তারা থাকবে,
একই সাথে আমার বাবা যেহেতু আপামর জনতার নেতা ছিলেন, দল মতের ঊর্ধ্বে উঠে ওনাকে বারবার নির্বাচিত করেছেন, 4বার নির্বাচন এমপি ছিলেন নির্বাচিত, এবং 2বার কিন্তু পৌরসভায় উনি ছিলেন ভাইস চেয়ারম্যান। সেই কারণে সাধারণ মানুষ যেহেতু ওনাকে পছন্দ করতেন, এবং আপনারা এও দেখেছেন যে অনেকে হয়তো 1বার 2বার ক্ষমতা পেলে তাদের বিশাল অর্থবিত্তের, এটা বাংলাদেশের অনেক জায়গায় আছে, অনেক অর্থের মালিক হয়ে যায়। আর আমার বাবা প্রায় 30 বছর পৌরসভা মিলে শাসন করেছেন, জাতীয় সংসদ পর্যন্ত। আমাদের কি পরিবেশ আছে, শামসুদ্দিন এসাকের কি আয় রোজগার উনি রেখে গেছেন, আপনারা সবাই জানেন। আমরা এখনো একটা বাড়িতে সব ভাই বোন বসবাস করি, এটাই শামসুদ্দিন এসাকের পুঁজি। আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করে এখন জমি কিনে আমি একটা বাড়ি করতে পারছি, এতটুকু। সুতরাং আমাদের কোনো ক্ষমতা দেখাইতে হবে অথবা অর্থ বানাইতে হবে, এর জন্য আমাদের কোনো ক্ষমতার দরকার নেই। কারণ যদি ক্ষমতা অর্থের জন্য ক্ষমতার দরকার হতো, তাহলে তো আমার পিতা তো 30 বছর শাসনই করে গেছেন, নরসিংদীবাসী সেবা করছেন, তো তখন তো আমরা তখনই তো কোটিপতি, 1000 কোটিপতি হতে পারতাম, ক্ষমতার জোরে আমরা অনেক ভূসম্পত্তির মালিক হইতে পারতাম। তা তো নাই। এতেই বোঝা যায় যে আমাদের ক্ষমতা এবং অর্থের জন্য ক্ষমতার দরকার নেই। নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত আপামর জনতার সুখ দুঃখ দেখার জন্য, এদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের হয়তো একটা ক্ষমতার প্রয়োজন, এর বেশি কিছু না। আমার বাবার কোনো পিএসএফ ছিল না, ওনার কোনো গেটের মধ্যে 4টা-5টা তালা ছিল না। উনি ঘুম ধরতেন নিজে, লঙ্গি পরতেন, গাছতলায় বসতেন, রিক্সাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষ ওনার পাশে গিয়ে বসতেন। আমি সেই বাবার সন্তান। আমার সারাদিনই মানুষ আসা পরে আমাদের দরজা 24 ঘন্টা মেহনতি মানুষের থাকবে। তো বাবার যে চরিত্রগুলো বললাম, ওই সব চরিত্রের কারণেই আমি মনে করছি যে নরসিংদীর আপামর জনতা আমাকে গ্রহণ করবে। কায়ুম যে বিব্রত করার শিকার হয়েছি তোমাকে, এরকম আপনি কোনো এরকম ঘটনা শিকার হয়েছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে এমনটা মনে করছি না, আশঙ্কা করছি না, কিন্তু যিনিরাই এই ধরনের কাজ মন মানসিকতা পোষণ করেন, তিনিদেরকে আমি সুস্থ বলবো না। আমার ক্ষতি করুক, অন্য প্রার্থীর ক্ষতি করুক, কেন করবে? তিনারা তো, তাদেরকে আমি সুস্থ জ্ঞানের অধিকারী বলবো, তিনিরা অসুস্থ। অতএব আপনি এখনো পর্যন্ত এই ধরনের ঘটনার শিকার হন? আমি এরকমটা হইনি, হবো বলে আমি মনেও করছি না। কারণ আমার ব্যক্তি। ধন্যবাদ আনন্দ ভাই, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। আমি একটু পলাশ ভাইয়ের কাছে যাচ্ছি। পলাশ ভাই একটি প্রশ্ন যদি প্রশ্নটি করে। আমার ছোট্ট একটি প্রশ্ন, বিএনপির প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন সাহেবের কাছে সংবিধানের নাম। আমি আরেকটি কথা একটু বলি, আমরা কিন্তু সবাই নরসিংদী, এখানে কিন্তু কেউ বাইরে নেই, আমরা সব ঘটনা জানি। এমনও হতে পারে যে আপনারা যারা প্রার্থী আছেন, প্রার্থীরা আপনারা যে ঘটনা জানেন না, সেই ঘটনা কিন্তু আমরা জানি। অতএব সময় যেহেতু কম, আমরা যদি উত্তরটা একটু সংক্ষেপে দিই এবং প্রশ্ন আমরা যারা করি তারাও যদি সংক্ষেপে প্রশ্ন করি, তাহলে আমরা বেশি আলোচনা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমি হারুন ভাইয়ের কাছে জানতে চাই, আমাদের মোবাইল প্রতীকের প্রার্থী, উনি স্বতন্ত্র প্রার্থী বলুন আর বিদ্রোহী প্রার্থী বলুন, ওনার যেহেতু দলে পদ আছে, মনোনয়ন পান নাই, উনি বিদ্রোহী আমরা বলতে পারি, কিন্তু উনি বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন অপোজিট প্রার্থীর দ্বারা। আপনি কোথাও এরকম না, মানে এরকম হয়ে থাকলে মানে আপনি কি কোনোভাবে সরকারি দলের দ্বারা কোথাও কোনো আঘাত পাইছেন কিনা? এটা মনে হয়েছে, প্রশ্ন করা হয়েছে।
কিংবা আরেকটু বলতে চাই যে সরকারি দলের কোনো অনুকম্পা আপনার এখানে আছে কিনা? সরকারি দল আপনাকে কোনোভাবে সাহায্য করছে কিনা? সরকারি দলের নিজের প্রার্থী রেখে না সরকারি দলে এইভাবে না, আমি যেটা বলতে চাইছি এটা হলো এরকম যে আমি বিরোধী দলের প্রার্থী রাইখা মানে এই কারিমের উপর টর্চারিং হচ্ছে এই বিষয়টা এরকম আপনারটা শিখতেছে না বিষয়টা কি মানে ওনাদের আপনার সাথে আমরা পলাশবের কথাটা এরকম যে আন্ডারগ্রাউন্ডে সরকার থেকে প্রার্থীর সাথে আপনার লিয়াজো আছে কি? ওই যে আমি প্রথমেই বললাম যে একজন আমার বন্ধু, একজন আমার ছোট ভাই, আমার সম্পর্ক অত্যন্ত গভীর তাদের সাথে। আমার কোনো শত্রু নাই। আমি এরকম কোনো কাজ আমার জীবনে এমন কোনো অন্যায় হলো আমি এমন কোনো কাজ করছে আমি এমন কোনো কাজ করি নাই যেই কারণে প্রশাসন থেকে নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত আমার কোনো আচার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন এমনটা আমার জানা নেই। ওই কারণে আমার একটা মনোবল যে না, আমার সাথে যেহেতু আমার বাবা দীর্ঘদিন শাসন করার পরে ওনাকে দল মতের ঊর্ধ্বেও কিন্তু অনেকে ভোট দিয়েছেন। ওনাকে কিন্তু শুধু ধানের শীষের ভোটেই কিন্তু বাবা পাস করেন নাই, ওনাকে কিন্তু দল মতের ঊর্ধ্বে সাধারণ মানুষ। ওই কারণে আমরা মনে করি যে এই সবার সাথে যেহেতু আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদের সাথে এরকম একটা আচার আচরণ যেহেতু আপনি একজন প্রার্থী, নির্বাচন আচরণ বিধি মেনে নির্বাচন করছেন, আপনার সামনে যে প্রার্থী বসে আছে সে যে কথাগুলো বলেছে, আপনি একজন প্রার্থী হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপটা আসলে এটা আইন কানুনের ব্যাপার। যিনি প্রার্থী উনি হয়তো অভিযোগ করেছেন, এটা আইন শৃঙ্খলা বাহিনী জিনিসটা দেখবে। কিন্তু আমি একজন প্রার্থী হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, যিনিরাই করে থাকুক, আমিও তো জানি না কারা করেছে, যিনিরাই করে থাকুক এটা আমি নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবে। আমরা এখন যাচ্ছি যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকারের কাছে। আইয়ুব খান সরকার নির্বাচন নিয়ে তার যে ভাবনা, সে ভাবনার কথা আমরা শুনি। জি, আসসালামু আলাইকুম। এখানে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থী দুজনের কাছেই আমার প্রশ্ন যে জনগণ আসলে কেন আপনাদেরকে ভোট দেবে? কারণ বিগত যারা মেয়র হয়েছিলেন তারাও তো উন্নয়ন করেছেন, হ্যাঁ, কিছু না কিছু উন্নয়ন তো শহরে করেছেন। সেই ক্ষেত্রে কেন আপনাদেরকে ভোট দিবে? আর হচ্ছে যে আসলে জনগণের নিরাপত্তার সাথে ভোট দেওয়ার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আর পাশাপাশি হচ্ছে যে বিজয়ী হতে পারলে আসলে জনগণের জন্য কি করবেন? অল্প সময় সে 4টি প্রশ্ন করেছে। 4টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি প্রথমে হারুন ভাইকে অনুরোধ করছি। প্রথমটি হলো যে আমি আগেও বলেছি, বাবার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যর কারণে জনগণ এবং ধানের শীষের এখানে, এটা নরসিংদীর মাটি ধানের শীষের ঘাঁটি, সেই কারণে আবার বাবার যে ঐতিহ্য, ওই দুইটার সমন্বয়ে জনগণ আমাকে গ্রহণ করবে বলে আমি প্রত্যাশা করছি। দ্বিতীয় প্রশ্ন, কেন আমাকে আপনাকে কেন ভোট দিবে বা গ্রহণ করবে? যেহেতু নরসিংদীর জনগণ এই যে করের বোঝা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো দেখেছেন যে এমন আশ্চর্য ঘটনা যে যেখানে আপনার যার 1300 টাকা ছিল তার ট্যাক্স হয়েছে প্রায় 12 থেকে 13,000 টাকা, তার মানে 1000 গুণ বেড়েছে। এটা কি 6000 টাকা ছিল তার হয়ে গেছে ধরেন 1,20,000 টাকা। এটা কি একটা সম্ভবের কথা? এইরকমটা হয়েছে 1-2 জন তো না, এই পৌরসভায় যদি
10,000 পরিবার থাকে, 10,000 পরিবারই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা। দ্বিতীয়টা হলো নরসিংদীর বিভিন্ন জায়গায় যানবাহনে এখানে সেখানে বিভিন্ন রকম চাঁদাবাজি, সাধারণ মানুষও তারাও অতিষ্ঠ। তারপরে বিভিন্ন রকম চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, এইসব বিভিন্ন কারণেই মানুষ আমার মনে হয় অতিষ্ঠ। সেই কারণে আমরা আশাবাদী যে মানুষ পরিবর্তন চায়। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধা আয়ুব ভাইকে। আয়ুবের প্রথম প্রশ্ন ছিল উন্নয়ন আগের জনপ্রতিনিধিরা নিঃসন্দেহে উন্নয়ন করেছেন। উন্নয়নটা করে সরকার। আমাদের যারা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি থাকে তাদের কাজ হলো উন্নয়নগুলো তদারকি করা এবং সঠিকভাবে বাস্তবায়ন করা। আমাদের আগের যিনি জনপ্রতিনিধি ছিলেন আমরা দেখি উন্নয়ন নিঃসন্দেহে করেছেন নরসিংদীর, কিন্তু ওনার নিজের উন্নয়ন হয়েছে পৌরসভার উন্নয়ন অনেক বেশি। উনি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদেরকে শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ যারা শুনছেন, এবং নরসিংদী পৌরসভায় যত টেন্ডার হয়েছে টেন্ডার গুলা সকল কাজ করেছেন মেয়র মহোদয় নিজে। ওনার নিজের লাইসেন্সে না, ওনার আশেপাশের বন্ধুদের লাইসেন্সে। আমি সবার নাম বলতে পারবো, হয়তো বা বলাটা উচিত হবে না এই ফোরার। এবং এখনো কোটি কোটি টাকা বিল উনি পাওনা। আর বড় কাজগুলো যেগুলো করেছেন এগুলো মেয়র মহোদয় নিজে করেছেন। ঠিকাদার ঢাকা থেকে একটা লাইসেন্স নিয়ে এসেছেন। এখনো নরসিংদী শহরের সবচেয়ে বড় যে ফোর লেনের কাজ হচ্ছে সেটা মেয়র সাহেব নিজে করছেন। আপনাদের সবাই আপনারা সবাই এটা জানেন। এক সপ্তাহ আগে উনি 10 লাখ টাকার একটা বিল করছে নরসিংদী পৌরসভায় মশার কায়ুমকে উদ্দেশ্য করে বলছি, আমরা ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, কারণ সবাই আমাদের নরসিংদীর মানুষ। আমরা আগেই বলেছি যে আমরা নরসিংদীর সকল ঘটনা যারা রাজনীতি করে তাদের চেয়ে বেশি জানি। আমরা কোনো নরসিংদী প্রেস ক্লাবকে বিব্রত করতে চাই। ধন্যবাদ আপনাকে। এক সপ্তাহ আগে যেহেতু উন্নয়নের কথা আসছে, উন্নয়নের বিষয় নিয়ে এক সপ্তাহ আগে উনি নরসিংদী পৌরবাসীকে মশার ওষুধ ছিটানোর জন্য 10 লক্ষ টাকার একটা বিল করেছে। আপনারা আমি প্রশ্ন করতে চাই সবিনে আমার প্রিয় সাংবাদিক ভাই এবং যারা এখানে আছেন, গত এক সপ্তাহে নরসিংদী পৌরসভার কোন স্থানে আপনারা কি মশার ওষুধ ছিটাতে দেখছেন কিনা? আমার মনে হয় কারো কাছে পজিটিভ উত্তর নাই। কোথায় গেল টাকাটা? লোকমান হোসেন পৌর স্কুল চোয়ারা, আমাদের শ্রদ্ধেয় সাবেক পৌর মেয়র এবং যিনি নরসিংদীর জনগণের সত্যিকার ভালোবাসায় শিক্ষিত হয়েছিলেন, উনি নিহতমান ওনার নামে একটা স্কুল করা হয়েছে পৌর স্কুল। যে স্কুলটির জায়গা দেওয়া হয়েছিল ওখানকার শিল্পপতি আব্দুল মতিন মোল্লার পরিবার এবং চোয়ালা এলাকাবাসী সকলে মিলে টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়েছিল স্কুল করার জন্য। ওই জায়গাটা কিন্তু ওই স্কুলে হয় নাই, হয়েছে লোকমান ভাইয়ের করাই চোয়ালা পৌর ঈদগায় হয়েছে স্কুল। ঈদগাটাকে এখন স্কুলের আঙ্গিনা বানানো হয়েছে, ঈদের নামাজ পড়ার জায়গা নেই। আর স্কুলের জন্য যে জায়গা তারা এলাকাবাসী দিয়েছিল সেই জায়গায় সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল সাহেব একটা ইন্ডাস্ট্রি করেছেন কাগজপত্রে তার বোনের জামাইয়ের নামে, আসলে ইন্ডাস্ট্রি ওনার। এই হচ্ছে উন্নয়নের অবস্থা শ্রদ্ধা আয়ুব ভাই। আর ভোট কেন দিবেন? উন্নয়নের চেহারা যদি এরকম হয়, মেয়র সাহেব পৌরসভার উন্নয়ন করতে গিয়ে তার চেয়ে বেশি নিজের পকেটের উন্নয়ন করে, এবং আজকে যে উন্নয়ন আমরা নরসিংদীতে দেখতে পাচ্ছি যদি দুর্নীতি না হতো তার চেয়ে কমপক্ষে 10 গুণ উন্নয়ন নরসিংদীতে হওয়ার কথা। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালাচ্ছে, বাজেট দিচ্ছে পর্যাপ্ত। নিজের আগের গোছানো চিন্তা না করলে আরো ভালো কাজ হতো, আরো উন্নয়ন হতো। আর ভোট কেন আমাদেরকে দিবেন? আজকে একজন মেয়র যখন মেয়র নির্বাচিত হয়ে, লোকমান ভাই ছিলেন জেলা ছাত্রলীগের সেক্রেটারি 96 সালে, আমি 98 সালে সরকারি কলেজের জিএস। আমরা দুইজন ছাত্র নেতা তখন আরন ভাইয়ের বক্তব্য, এবং আমরাও জানি শামসু ভাইয়ের প্রাধান্য ছিল নরসিংদী সদরে সব জায়গায়। শামসুদ্দিন আমাদের কাছে একটি সত্য বড়ই ছিল, উনি অনেক জনপ্রিয় ছিলেন। আমরা নরসিংদী সরকারি কলেজে নরসিংদী শহরে রাজনীতি করেছি। 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখনও শামসু ভাই এমপি, ব্যাপক প্রভাব। আমরা কিন্তু দলীয়ভাবে ব্যক্তিগতভাবে হারুন ভাই যেমন আমাকে আদর করে আমরাও সম্মান করি, শামসু ভাইকে আমরা শ্রদ্ধা করতাম। রাজনৈতিকভাবে আমরা কিন্তু প্রতিপক্ষ। আমরা কিন্তু সেই রাজনৈতিক শক্ত শামসু ভাই এবং ওনার লোকজনের অবস্থানকে এই মোকাবেলা করে কিন্তু রাজনীতি করতে হয়েছে প্রতিকূলতাকে ফেস করে। আর সেটা করতে গিয়ে আমরা নরসিংদী থেকে একদিকে যেমন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি করছি, পাশাপাশি আমাদের উদ্দেশ্য ছিল
জনপ্রতিনিধি হওয়ার জন্য আমাদের মধ্যে থেকে কারো, আমরা যেটা প্রথমে চিহ্নিত করেছিলাম, নরসিংদীকে সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। আমরা কিন্তু লড়াই করেছি, যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধটা অনেক কঠিন ছিল। সেই যুদ্ধ করে আমরা নরসিংদী থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সব উৎখাত করেছিলাম, লোকমান ভাই সহ আমরা সকলে মিলে। সেই লোকমান ভাই নিহত হওয়ার পরে আল্লাহ ভাইকে জান্নাত নসিব করুক, কামরুল ভাইকে মেয়র মনোনয়ন দিল এবং কামরুল ভাই মেয়র হলো, লোকমান ভাইয়ের সহানুভূতির ভোট। কামরুল ভাই মেয়র হয়ে যে লোকগুলাকে সন্ত্রাসী চাঁদাবাজদেরকে আমরা নরসিংদী থেকে বিতাড়িত করেছি, তাদের সকলকে কিন্তু কাউকে বিদেশ থেকে, কাউকে অন্য জেলা থেকে, কাউকে জেলখানা থেকে মুক্ত করে এনে ওনার বাহিনী তৈরি করলেন। এর মধ্যে বেশিরভাগ যুব দল এবং ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ বেশি, এবং যারা অস্ত্রধারী খুনি, এর মধ্যে 6 মার্ডারের আসামি আছেন, এর মধ্যে শফিকের মতো ক্রসফায়ারের আসামি আছেন, এর মধ্যে ইমান আলী যিনি মাদক সম্রাট ছিলেন ক্রসফায়ারে নিহত হয়েছে। এগুলা ভোট কেন দিবে যদি বলতে হয়, আমার তো একটা দায়িত্ব পিছনে যাইতে হয়। তো এই মেয়র সাহেবের এই এখনো এবং গত 2 গ্রাম উনি যখন রাস্তা দিয়ে ঘুরতেন, হ্যাঁ আমরা করি একা, এখনো একা করি, বেশিরভাগ সময় গাড়িতেও ছেলে একা করি, উনি গাড়িতে বসা থাকেন, হ্যাঁ 100 কোটি টাকা 200 কোটি টাকা দামের গাড়ি, তার আগে পিছিয়ে কিন্তু 20টা 25টা হুন্ডা সবসময় থাকে, যে হুন্ডাতে অস্ত্রধারী নরসিংদীর চিহ্নিত সকল পুলিশের তালিকাভুক্ত সকল চিহ্নিত সন্ত্রাসীরা থাকে, আজকেও ঘুরে বেড়াচ্ছে। এবং 2-3 দিন আগেও কিন্তু সাকিপাড়াতে নৌকার গণসংযোগ করাকালীন সময় আমাদের সাবেক মেয়র মহোদয় এবং বর্তমান নৌকার মেয়র প্রার্থী বাচ্চু ভাইয়ের দুইজন অস্ত্রবাজি করেছেন, গোলাগুলি করেছেন প্রকাশ্যে, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তারা কিন্তু অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের এবং রাজীব এই যে নমুনা গুলা দেখাচ্ছে, এই নমুনা দেখা করে তাদেরকে ভোট দেওয়ার কোনো কারণ নাই, সুযোগ পাইলে মানুষ ভোট আমাদেরকে ইনশাআল্লাহ দেবে। আমরা একটু আসছি, আরো 2টা প্রশ্নের উত্তর কিন্তু বাকি আছে। সাংবাদিক ছাড়া একজন লোক আছে আমাদের, অধ্যাপক মহসিন সিকদার, মডেল কলেজের গণিতের অধ্যাপক। দেখি মহসিন সিকদার তার ভাবনা থেকে কি বলে। আসসালামু আলাইকুম। সুষ্ঠু নির্বাচন চাই এই ব্যানারে আয়োজনটি করার জন্য নরসিংদী প্রেস ক্লাবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে 2জন বর্ণাঢ্য রাজনীতিবিদ এবং 2জন প্রার্থী উপস্থিত। আসলে আরো ভালো হতো সরকার দলীয় মনোনয়ন প্রাপ্ত যিনি আছেন তিনি যদি উপস্থিত থাকতেন। তো আমি একটা প্রশ্ন করতে চাই যে নেপোলিয়ন বোনাপার্ট বলে গিয়েছেন যে লিডার ইজ এ ডিলার ইন হোপ। নেতারা হচ্ছে স্বপ্নের দোকানদার, স্বপ্ন ফেরি করে বেড়াবে মানুষের মাঝে, মানুষ তাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে। নেতা এমনই হবে যার মাঝে ভালোবাসা থাকবে প্রগাঢ় এবং তাদের ভালোবাসায় শিখতে হবে আপামর জনসাধারণ। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষিতে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে পেশি শক্তি মানিয়ে নেতৃত্ব, টাকা বা ক্ষমতাই হচ্ছে নেতৃত্ব। তো আমি 2জন প্রার্থীর কাছে সবিনয়ে জানতে চাই, আমরা পৌরবাসী যারা আছি তারা আপনাদেরকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখতে পারি এবং আপনারা আমাদের স্বপ্নের জায়গাটা কিভাবে তৈরি করবেন, আপনাদের উপর কিভাবে আস্থা রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি একটা কথা বলবো, সমাজটা যখন নষ্ট হয়, সমাজ কি খারাপ লোকের কারণে নষ্ট হয়? এটা আপনাদের কাছে প্রশ্ন। সমাজ কিন্তু কখনো খারাপ লোকদের কারণে নষ্ট হয় না। ভালো লোকরা যখন নীরবতা পালন করে তখন সমাজটা নষ্ট হয়। কারণ খারাপ লোক কয়জন, ভালো লোকই তো সব। সুতরাং এই নরসিংদীতে আমার বাবার শাসনামল থেকে এই পর্যন্ত বা আরো আগেও যারা পৌর চেয়ারম্যান ছিলেন এই পর্যন্ত সমাজটা কি অবস্থায় ছিল, কারা সংস্কারে নষ্ট করলো, এটা তো পৌরবাসী জানে, এটা আয়নার মতো স্পষ্ট। যারা এই পৌরসভাকে এইভাবে বিশৃঙ্খল করলো, তো ভালো লোকরা তো নীরব রইল। সুতরাং আমি আশা করব এবার হয়তো ভালো লোক নীরব থাকবে না, ভালো লোক যারা সুশীল সমাজের একটা সঠিক ভালো চিন্তা এবার করবে।
এবং ওই চিন্তা থেকেই নির্বাচনের একটা রেজাল্ট হয়তো বের হয়ে আসবে। আমি আশা করছি প্রশাসনের কাছে আমার অনুরোধ, একটা সন্তান যদি 3 মাস 6 মাস 9 মাসের ঘুমের মধ্যে থাকে আর পিতা যদি মনে করে যে তারে গলা টিপ দিয়ে মেরে ফেলবো, এটা সম্ভব না ভাই? অত্যন্ত সম্ভব। বাচ্চা মানুষ ঘুমায় চিন্তা মেরে ফেললে, কিন্তু এটা তো সুস্থ মনের কাজ না। সুতরাং প্রশাসন আমাদের অভিভাবক, যদি ওনারা মনে করেন আমাদেরকে 3 মাসের বাচ্চার মতো ঘুমের মধ্যে মেরে ফেলবে, সম্ভব। কিন্তু আমরা মনে করি, আশা করি, আল্লাহর কাছে জন্য দোয়াও করি যে না, তিনিরা আমরা যে ওনাদের সন্তান, সেই বিবেক থেকে আমাদেরকে ওনারা দেখবেন এবং সন্তান সুলভ আচরণ করবেন। আমরা সুস্থ একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন আশা করছি। এই নির্বাচনে জনগণ যা রায় দেয়, আমি সবার আগে ওই মালাটা নিয়ে আমার প্রতিপক্ষ বাড়িতে চলে যাব। কিন্তু আমরা যেন জনগণ যেন মনে কষ্ট না পায়, আমার ভোটটা আমি দিতে পারলাম না, মন মতো একজন প্রার্থীকে দিতে পারলাম না, এই কাজটা যেন না হয়, এই আমার দাবি। ধন্যবাদ। প্রশ্নটি ছিল কেন আমরা যারা প্রার্থী আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন অথবা কেন আমাদের প্রতি আস্থা রাখবেন। এটার উত্তর দিতে হলে আমি প্রথমে যেটা বলতে চাই, আমার উপরে আসলে আস্থা রাখা যায় কি যায় না, আমি কতটা বিশ্বস্ত, কতটা সততা, কতটা, এটা আমার অতীত কর্মকাণ্ড আপনারা দেখতে হবে। আমরা যারা প্রার্থী, আমাদের ছাত্র জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, কর্মজীবন দেখলে আমাদের পারফরমেন্স বিবেচনায় নিয়ে আপনারা সেই সিদ্ধান্তটা নিতে হবে। নির্বাচনের সময় সকল প্রার্থীরাই কিন্তু যে নাকি 10 ভোট পাবে সেও মনে করে জিতবে এবং সেও বলে বেড়ায়, অনেক স্বপ্ন মানুষকে দেখায়। আসলে কতটা সত্য সেই কথাগুলো রাখবে তার প্রতি বিবেচনা করতে হবে। এখানে আমার উপরে নরসিংদীর পৌরবাসী বা আপনারা আস্থা রাখবেন আমি মনে করি এই কারণে, তখনই আপনাদের আস্থা তৈরি হবে যখন আমি বা আমার মতো আরেকজন রাজনীতিবিদ তার কর্ম দিয়ে প্রমাণ করবে যে সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যেখানে অন্যায় হবে প্রতিরোধ করে, অথবা সত্য কথাটা সাহস করে বলে। একজন মানুষ যখন গরিব মানুষ বা অসহায় মানুষ তার সামনে এসে দাঁড়াবে, সে তাকে সহযোগিতা করবে অথবা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, এরকম। এবং সমাজের যে কোনো স্তরের মানুষই তার কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা যাবে, সে দলমত নির্বিশেষে, গরিব ধনী নির্বিশেষে তার পাশে ছুটে যাবে। এরকম কর্মকাণ্ড গুলা যখন আমরা দীর্ঘদিন করতে থাকি তখনই আমার উপরে মানুষের আস্থা তৈরি হয় এবং আপনি তখনই বিশ্বাস করবেন যে ভবিষ্যতেও সে এগুলা অব্যাহত রাখবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি সেই কাজগুলা ইনশাল্লাহ ছাত্র জীবন থেকে, কলেজ জীবন থেকে সেই কাজগুলা করতে পেরেছি। বরাবর প্রতিবাদ করেছি, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, মাস্তানদের কোনো সময় আমি ভয় পাই নাই এবং যে কোনো মানুষ আমার সামনে এসে, আমার শত্রু নাই, মিত্র নাই, দল নাই, বিদল নাই, আমি সবসময় তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কারণ আমি মনে করি কাউকে উপকার করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয়। অনেকে কোটি কোটি টাকা দেয়, অনেকে অনেক ক্ষমতা দেয়, কিন্তু মানুষকে উপকার করতে হলে আল্লাহ নিজের কথা অনুযায়ী যে আমি কাউকে দিয়ে যদি মনে করি আরেকজনের পারপাস সার্ভ করাবো, তখনই সে করতে পারবে, এছাড়া ক্ষমতা নাই। আমি সেই সৌভাগ্যবান, যিনি ছোটবেলা থেকে আমাকে আল্লাহ তাআলা সেই গুণটুকু দিয়েছিল, মানুষের পাশে দাঁড়ানো এবং সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যে বলার, সৎ সাহসের সহিত এবং জীবনের ঝুঁকি পর্যন্ত যেখানে নিতে হয়েছে সেখানে নিয়েছে। আর সে কারণে আমি বিশ্বাস করি নরসিংদীর মানুষ ভবিষ্যতেও আমার উপর, এখন বর্তমানে এবং আপনারা আমার উপরে আস্থা রাখবেন বলে আমার ধন্যবাদ। আমরা একটু আসছি দীপ্ত টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি এবং নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত কোষাধ্যক্ষ সেলিমিয়া। ধন্যবাদ আয়োজনে নরসিংদী প্রেস বিশেষ করে আজকে যারা যে প্রার্থী দুজন আমাদের কাছে উপস্থিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার প্রশ্ন হলো আয়োজনে নির্বাচনের পূর্বে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে এই নরসিংদী থেকে মদ, গাঁজা, সন্ত্রাস আপনারা দূর করবেন। নির্বাচিত হওয়ার পর আপনারা কি প্রতিশ্রুতিটা রাখবেন কিনা, এটা আমার জানার ইচ্ছা।
আসলে কথা বলা এবং বাস্তবায়ন করা দুইটা কিন্তু দুই রকম জিনিস। আমি নির্বাচনী কাজে আমার অনেক সময় অনেকে অনেক কিছু বলছে যে আপনি এটা বলেন ওইটা বলেন, আমি বলছি যে না, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন এবং জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে যে সমস্ত ওই যে আবার বললাম পরের বোঝা, সাদাবাজি, মাস্তানি, মাদক, আমি বলছি আমি সর্বশক্তি দিয়া আমার ক্ষমতার সর্বোচ্চ যা আছে তাই আমি প্রয়োগ করব। কিন্তু আমি কিন্তু এই কথা বলি নাই যে আমি এটা এই মানে বাতিল করে দিব, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। কারণ সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সর্বোচ্চটাই আমি গরুবাসীর সেবা, তারা যেন খুশি থাকে, তারা যেন স্বস্তিতে বাস করতে পারে, ওর জন্য আমার ক্ষমতার সর্বশক্তি প্রয়োগ করে সর্বোচ্চটাই আমি করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রতিশ্রুতি নির্বাচনের পরে রক্ষা করবো কিনা, আমরা আসলে আমি যে প্রতিশ্রুতিগুলো নরসিংদীর মানুষকে দিচ্ছি, একটি হারুন ভাইও উল্লেখ করেছেন, কর অস্বাভাবিক ভাবে হঠাৎ করে গতবার কর বেড়ে গেছে, যেটা কখনো দেখিনি। 700 টাকার পর 11,000 টাকা বেড়ে গেছে, 3,000 টাকার পর 20,000 টাকা বেড়ে গেছে। এটা অস্বাভাবিক এবং এই ধরনের অস্বাভাবিক কর অবশ্যই দিতে হবে। উন্নয়নের জন্য কোনো মেয়র তার ব্যক্তিগত টাকা উন্নয়ন করতে পারে না, কর দিতে হবে। কিন্তু সেটা আমি নির্বাচিত হলে জনগণের সাথে আলোচনা করে একটি সহনীয় পর্যায়ে ইনশাল্লাহ নিয়ে আসবো, এটা আমি ওয়াদা দিচ্ছি। এবং নরসিংদীতে চাঁদাবাজির একটা মহোৎসব চলছে, একটা নির্দিষ্ট একটা চিহ্নিত একটা বলয়ের নেতৃত্বে। এখানে সবচেয়ে গরিব মানুষ যেটাতে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে অটো রিক্সায় চাঁদাবাজি। প্রতিদিন 10 টাকা করে চাঁদা তোলা হয়। 1 বছর আগে আমাদের হিসাব ছিল 88,000 টাকা প্রতিদিন চাঁদা ওঠে। এই টাকাগুলো কাকে দেওয়া হয়? যে মাস্তান, সন্ত্রাসী এবং চাঁদা যারা, তাদেরকে কিন্তু বাটোয়ারা করে দেওয়া হয়। প্রত্যেক নাম এক নিঃশ্বাসে বলতে পারবো আপনারা অনুমতি দিলে বা চাইলে। তো 88,000 টাকা 1 বছর আগে, সেটা এখন লক্ষাধিক টাকায় চলে গেছে। এই টাকাটা আমি যদি মেয়র নির্বাচিত হই, পরের দিন থেকে আমার শপথ গ্রহণের আগে থেকে আমি এটা বন্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। এই অটো রিক্সা গরিব মানুষ, তাদের কাছ থেকে প্রতি বছর 5,000 টাকা 7,000 টাকা রেজিস্ট্রেশনের নামে নেওয়া হয়। এটা তো আর প্রাইভেট কার বা নোয়া মাইক্রো না, হাইস না, এটা কিছু রেজিস্ট্রেশন দেওয়ার একমাত্র বিআরটি। তো সেখানে এই রেজিস্ট্রেশন ফির নামে গরিব মানুষের পকেট কেটে যে 5-7,000 টাকা জালিয়াতি করা, লুট করা, এটা আমি প্রথম দিন থেকে বন্ধ করবো, এই ওয়াদা দিচ্ছি। এছাড়া আর মোটা দাগে যে ওয়াদাগুলো আমাদের থাকে সমাজকে সুন্দর করা, শান্ত করার জন্য, প্রথমে আমাদেরকে বন্ধ করতে হবে নীরব চাঁদাবাজি, তারপরে প্রকাশ্যে চাঁদাবাজি, তারপরে অস্ত্রবাজদেরকে একটা হলো তাদেরকে সারেন্ডার করে সুপথে ফিরিয়ে আনা, আর কঠোর হস্তে তাদেরকে দমন করা। মাদক ব্যবসায়ীদেরকে আমার প্রথম চিন্তা, প্রথমে নরসিংদীর প্রশাসন এবং সুশীল ব্যক্তিবর্গদের আপনাদের সকলের পরামর্শ নিয়ে, মাদক আমাদের শুধু নরসিংদী না, সারা বাংলাদেশের একটা বড় সমস্যা। ইন্ডিয়া এবং মিয়ানমার প্রতিদিন আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার শুধু মাদক দিয়ে পাচার করে। আমরা এটা অনেক বড় সমস্যা সমাধান করতে আমাদের সকলের সর্বাত্মক উদ্যোগ লাগবে। আমার চিন্তা, আমি যদি মেয়র হতে পারি সকলকে নিয়ে এই উদ্যোগটি নিব। শতভাগ নির্মূল করা অনেক কঠিন, কোনো দেশে সেটা সম্ভব হয় না, বাট নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করা দরকার আমি করব। আমার বিশ্বাস আমি সফল হব। এবং এই ওয়াদাগুলা নরসিংদীর মানুষকে শান্তি স্বস্তি দিতে হলে, আমার সন্তানকেও যদি আমি নরসিংদীতে বড় করতে চাই সুস্থভাবে, এবং তাকে যদি আমি মনে করি একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে যাব, তাহলে আমি মেয়র হলে আমার সেই কাজগুলো করতেই হবে বলে আমি মনে করি। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই পর্যায়ে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন রাখার জন্য এবং সেটা আমরা পারবো কেন আমার বিশ্বাস, অতীতে কলেজের জিএস হওয়ার পরে এই কাজগুলা আমরা একাধিকবার করেছি, অনেকটা সফলতার সঙ্গে। আমি নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাখন দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের নরসিংদী প্রেস ক্লাবের যে আমরা একটা স্লোগান রেখেছি যে সুষ্ঠু নির্বাচন চাই। আসলে আমরা দেখেছি যে
নেক্সট আপনারা যে তিনজন প্রার্থী হয়েছেন, একজন হারুনুর রশিদ হারুন, তিনি নিয়েছেন, চারজন প্রার্থী হয়েছেন, একজন হারুনুর রশিদ হারুন, দানের শীষ মার্কা, আরেকজন এস.এম. কায়ুম সাহেব, উনি রাখেন মোবাইল, এবং আরেকজন আমাদের আছেন আমজাদ হোসেন বাচ্চু, উনি নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আরেকজন আব্দুল হামিদ হাত পাকা নিয়ে মেয়র নির্বাচন করছেন। আসলে আমরা মনে করি যে প্রায় 1 লক্ষ ভোটার আমাদের এই নরসিংদী পৌরসভায় রয়েছে, 99,885 জনের মতো ভোটার। এই ভোটাররা কিন্তু সব তাকিয়েছেন আপনাদের কাছে যে আপনারা নির্বাচিত হলে যে আপনারা এই নরসিংদীবাসীকে আরো কি কি সুবিধা দিতে পারবেন এবং কি একটা শান্তিময় একটা শহর, একটা পৌরসভা